পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, ইউরোপের কোনো দেশে কর্মসূত্রে থাকা বাঙালি হোক বা আমেরিকা অস্ট্রেলিয়ার নিবাসী বাঙালি, ধর্ম নাগরিকত্ব নির্বিশেষে সব বাংলা ভাষীকে যে উৎসব এক সূত্রে বাঁধে তা হলো পয়লা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন খাওয়া দাওয়া, নতুন জামা থেকে পছন্দের নিখাদ বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের কোনো পাড়া থেকে বাংলাদেশের কোনো শহর কিংবা বিদেশের কোনো বাঙালি গোষ্ঠী, উদযাপনের বহর আলাদা হলেও নির্যাস প্রায় একই থাকে। এই উৎসবটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিকে চিহ্নিত করে, যা সাধারণত প্রতি বছরের এপ্রিলের 14 বা 15 তারিখে পড়ে। পয়লা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। পয়লা বৈশাখের ইতিহাস 16 শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলে মনে করা হয়। সম্রাট আকবর ফসল কাটার মরশুমের ওপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা উদযাপন করা হয়। কেউ কেউ বিশ্বাস করেন যে সম্রাট আকবরের সময়ই বাংলা ক্যালেন্ডারের প্রচলন হয়েছিল। তাহলে এবার আকবরের রাজসভা থেকে ঘুরে আসা যাক। সেখানে সারা দেশ থেকে হতাশ হয়ে ফিরে এসেছেন সম্রাটের নিয়োগ করা খাজনা আদায়কারীরা, কারণ খাজনা দিতে পারেননি বেশিরভাগ কৃষক। ভয় দেখিয়ে শোষণ করেও বিশেষ লাভ হয়নি। ফসলই ওঠেনি চাষিদের ঘরে, খাজনা দেবে কি করে? আসলে মাঠ থেকে ফসল তোলার সময় হয়নি, কিন্তু খাজনা আদায়ের সময় তো এটাই। এই নির্দিষ্ট তারিখের মধ্যেই খাজনা জমা হয়ে এসেছে সেই মুঘল আমলের প্রথম থেকে। এবার ব্যাপারটা নিয়ে নড়ে চড়ে বসলেন সম্রাট। বছর বছর আলাদা সময়ে খাজনা তুললে চলে না। এদিকে প্রতি বছরে খাজনা দেওয়ার সময়ে ফসলও ওঠে না। তাহলে উপায় কি? শেষ অবধি বোঝা গেল হিজরি সন অনুযায়ী খাজনা তুলতে গিয়েই অসুবিধা হচ্ছে। চাঁদের হিসাবে তৈরি এই হিজরি সন প্রতিবারই সূর্যের দিনের হিসাবে অনেক আগেই শেষ হয়ে যায়। তাই খাজনা তোলার সময়টা এগিয়ে আসে বেশ কিছুদিন। ফসল তোলার সময়টা পাওয়া যায় না। তাই এবার দরকার একটা নতুন বছরের হিসাব, যাতে সূর্যের হিসাবে দিন গোনা হবে। তাহলেই প্রতি বছর নির্দিষ্ট দিনেই খাজনা দিতে অসুবিধা হবে না মানুষের। ডাক পড়ল রাজ জ্যোতিষী ফতেউল্লাহ সিরাজির। সূর্য সিদ্ধান্ত গ্রন্থ অনুযায়ী সৌর বছরের প্রচলন ছিল অনেক আগে থেকেই। তিনি সেই সৌরসন আর হিজরির চন্দ্রসন মিলিয়ে বানিয়ে দিলেন নতুন একটি বছরের হিসাব। 1586 খ্রিস্টাব্দের 10 অথবা 11 মার্চ থেকে শুরু হলো এই বছরের দিন গোনা। ফসলের হিসাবে তৈরি সাল, তাই নাম দেয়া হয়েছিল ফসলি সন। কেউ আবার সম্রাট আকবরের মাহাত্ম্য বোঝাতে এই নতুন চালু হওয়া বছরকে বলতেন তারিখ-ই ইলাহি। বাংলায় এই ফসলি সনের হিসাবে মুর্শিদ কুলি খাঁ চালু করলেন পুন্নাহ, অর্থাৎ সকলের থেকে খাজনা আদায়ের দিন। সাধারণত চৈত্র মাসের শেষ দিনেই মিটিয়ে দিতে হতো সব খাজনা। এদিনে মুর্শিদাবাদ সেজে উঠত মহা আড়ম্বরে। সমস্ত মানুষের জন্য থাকতো মিষ্টি মুখের ব্যবস্থা। পরদিন অর্থাৎ বৈশাখের প্রথম দিনে নতুন খাতায় শুরু হতো পরের বছরের হিসাব নিকাশ, আর সেই থেকেই হাল খাতা, যা আজকেও কালীঘাট থেকে শুরু করে লাল খাতাতে সিঁদুর আর ফুল দিয়ে পূজার সাথে পালন হয়ে আসছে বছরের পর বছর। আর বাঙালি নিজের মতো করে এই ফসলি সনকেই করে নিয়েছে বঙ্গাব্দ। তারিখ-ই ইলাহি এই পত্রিকায় মাসগুলো ছিল আরবাদিন, কারদিন, বিশুয়া, তীর এমন নামে। সেটি পরবর্তীতে বাংলায় বঙ্গাব্দ রূপে চালু হয়। আমরা জানি যে আকবরের এই তারিখ-ই ইলাহির প্রবর্তন কাল ছিল 1584 খ্রিস্টাব্দের 21 মার্চ। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিতভাবে কেউই ঠিকভাবে বলতে পারে না। মনে করা হয় বাংলায় 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ, ভাদ্রপদ নক্ষত্র থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, ঘৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন ও চিত্রা থেকে চৈত্র।
বিশাখা নক্ষত্র অনুসারে বৈশাখ বর্ষপঞ্জির প্রথম মাস, সেই হিসাবেই বৈশাখের প্রথম দিন নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ ধরা হয়। বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আর্থিক বছর মিলিয়ে দেওয়ার আকবরের সিদ্ধান্ত পরবর্তীকালে উৎসবে পরিণত হয়। 1901 সালে ব্রিটিশ রাজের সময় বাংলা নববর্ষ সরকারিভাবে ছুটি হিসাবে স্বীকৃত হয়েছিল। পয়লা বৈশাখ প্রথম গ্রামীণ বাংলার ফসল কাটার উৎসব হিসাবে পালিত হয়েছিল, যেখানে কৃষকরা নতুন ফসলের মৌসুমের সূচনা উদযাপন করবে। সময়ের সাথে সাথে এটি একটি সাংস্কৃতিক উৎসবে বিকশিত হয়, যা সমস্ত পটভূমির বাঙালিরা উদযাপন করে। এই নতুন ক্যালেন্ডারের প্রথম দিনটি পয়লা বৈশাখ হিসেবে পালিত হয়। এই অবধি শুনে একটা প্রশ্ন মনে জাগতেই পারে, 1584 সালে যদি এই শুভ নববর্ষের শুরু হয়, তাহলে তো 2024 সালে এসে 440 বঙ্গাব্দ হওয়ার কথা, কিন্তু পাঁজিতে দেখুন লেখা আছে 1431 বঙ্গাব্দ। তাহলে সেই হিসাবে ধরতে গেলে তো 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল বঙ্গাব্দের গণনা। তখন কোথায় ছিলেন আকবর আর তার ফসলি সন? আর এই সুযোগেই এগিয়ে আসবেন হিন্দু তত্ত্বের সমর্থকেরা। তারা বলবেন খ্রিস্টপূর্ব 57 অব্দে রাজা বিক্রমাদিত্যের নামেই শুরু হয়েছিল এই সাল গণনা, যা সূর্য সিদ্ধান্ত হিসাবের সাথে মেলে। এই দিনপঞ্জি শুধু বাংলা নয়, শিখ এবং নেপালিদের মধ্যেও পালিত হয়। এমনকি ভারতের বাইরেও মালয়, কম্বোজের মতো সেই সময় হিন্দু বা বৌদ্ধ ভাবাপন্ন দেশেও এই রীতিতেই বছরের পর বছর গণনা চালু ছিল। আমাদের এখানকার বর্ষ গণনাও এই অনুযায়ী হয়। তাহলে তো বোঝাই গেল আকবর এই বছরের গণনাটাই হিজরির সাথে মিশিয়ে দিয়ে শুরু করেছিলেন ফসলি সন। কিন্তু তারপরেও একটু গণ্ডগোল থেকে যাচ্ছে 593 সালে বঙ্গাব্দের গণনা শুরু হওয়া নিয়ে। বিক্রমাদিত্যের অব্দকে নিতে হলে পিছিয়ে যেতে হবে 57 খ্রিস্টপূর্বাব্দে। এই সমস্যা কিছুটা মেটাতে পারেন গৌড়ের সার্বভৌম রাজা শশাঙ্ক। তিনি বাংলার সিংহাসনে বসার সময় চালু করেছিলেন বঙ্গাব্দ, কিন্তু সেটাও 7ম শতকে। তবুও এটাই আমাদের বর্তমান বঙ্গাব্দের হিসাবের সব থেকে কাছাকাছি একটা সময়। তবে তর্কই থাকুক বা যাই থাকুক, নববর্ষের মিষ্টমুখ আর নানা জায়গায় বৈশাখী উৎসবে মেতে উঠতে উঠতে এটা বোঝা যায় যে পয়লা বৈশাখের পেটেন্ট এখন পুরোটাই বাঙালিদের। 19 শতকের বাংলার সর্বাপেক্ষা আলোচিত পরিবার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে যে পরিবার বাঙালির ব্যবসার ইতিহাসে আলোচিত হয়েছিল, তা ক্রমশ শিল্প, সাহিত্য সবকটি মাধ্যমেই আপন প্রাধান্য বিস্তার করল। কাজেই সেই পরিবারের পয়লা বৈশাখ পালন ও হেসেলের রান্নাবান্না যে অন্য পরিবারের থেকে স্বতন্ত্র হবে, তাতে আশ্চর্য হবার কিছুই নেই। ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথের আমলে অন্দরমহলে রান্নার একটা উৎসাহ তৈরি হয়। রোজকার ব্যঞ্জন ছিল ডাল, মাছের ঝোল আর অম্বল। এছাড়া ছিল বড়ি ভাজা, থোড় ভাজা, আলু ভাতে। এছাড়া রবীন্দ্রনাথের বরদিদি সৌদামিনী 12 মাস বাবার জন্য অম্বল বানাতেন। কাদম্বরী দেবীরও রান্না বিষয়ে যথেষ্ট মুনশিয়ানা ছিল। রূপো রেকাবিতে খোসা ছাড়ানো ফল, নিজের হাতে তৈরি মিষ্টি সাজানো হতো গোলাপের পাপড়ি দিয়ে। গেলাসে থাকতো ডাবের জল বা ফলের রস বা কচি তাল শাঁস বরফে ঠান্ডা করা। সমস্তটার ওপর একটা ফুল কাটা রেশমের রুমাল ঢেকে মোরাদাবাদী খুঞ্চেতে করে পাঠিয়ে দিতেন কাঁছাড়িতে। পয়লা বৈশাখের খাওয়া দাওয়া হতো বাড়ির দোতলার টানা বারান্দায়। তেতলায় থাকতেন রবীন্দ্রনাথ। টানা বারান্দায় মেঝেতে কার্পেটের আসন লম্বা করে বিছিয়ে তার সামনে কলা পাতা ঘিরে মাটির কুড়িতে পরিবেশিত হতো কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছ আর চালতা দিয়ে মুগের ডাল, নারকেল চিংড়ি, মাছের পোলাও, আম দিয়ে শোল মাছ সহ নানা সুস্বাদু খাবার। দেবেন্দ্রনাথ রান্নায় মিষ্টি পছন্দ করতেন। তরকারিতে মিষ্টি দেওয়ার রেওয়াজ তাই শুরু করলেন শরৎ কুমারী, সরোজা সুন্দরী, সৌদামিনী দেবীরা। মৃণালিনী দেবীও তৈরি করতেন মানকচুর জিলিপি, দইয়ের মালপোয়া, পাকা আমের মিঠাই, চিঁড়ের পুলি, সাধারণ গজার নতুন ধরন পরিবন্ধ ইত্যাদি। ঠাকুরবাড়ির এই ঘরোয়া এবং পয়লা বৈশাখ বা বিশেষ কোনো দিনের রান্নাবান্নাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব অবশ্য পূর্ণ পত্রিকার সম্পাদিকা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞা সুন্দরীর। প্রথম থেকেই এই পত্রিকার পাতায় পাতায় আমিষ নিরামিষ রান্নার নির্মাণ কৌশল ছাপা হতো। তিনি
প্রিয় মানুষের নাম জুড়ে দিতেন পদগুলির সঙ্গে, যেমন রামমোহন দোলমা পোলাও, দ্বারকানাথ ফিরনি পোলাও, এমনকি নিজের মেয়ে সুরভির নামে সুরভি পায়েস। রবীন্দ্রনাথের 50 বছরের জন্মদিনে ফুলকপি, খোয়া ক্ষীর, বাদাম, কিশমিশ, জাফরান, সোনা ও রূপোর তবক দিয়ে তৈরি করেছিলেন কবি সম্বর্ধনা বরফি। তিনি বাংলায় মেনু কার্ড বা প্রমণীর স্রষ্টা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীরও একটি রান্নার খাতা ছিল। দীপেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে নলিনী দেবীর সন্তান পূর্ণিমা দেবী ইন্দিরা দেবীর এই খাতাটা পেয়েছিলেন। ঠাকুরবাড়ির রান্না বইয়ের মুখবন্ধে তিনি লিখেছিলেন, নমা অর্থাৎ ইন্দিরা দেবী চৌধুরানী একটি লম্বা মুদির খাতার মতো দেখতে রান্নার হাতে লেখা খাতা আমাকে দিয়ে গিয়েছিলেন। তার অবস্থা খুবই শোচনীয়। পাতা উল্টলে মনে হয় খানিকটা ছিঁড়ে হাতে চলে আসবে। সেই খাতাটিকে রক্ষা করার জন্য এই রান্নার বই লেখা। এই বইটিও প্রজ্ঞা সুন্দরীর 3 খণ্ডে প্রকাশিত বই থেকে জানা যায়, এই বিশেষ উৎসবের দিনে শেষ পাতে থাকত দ্বিজেন্দ্রনাথের প্রিয় খাবার পাঁঠার হাড়ের অম্বল। বৃহৎ রূপর থালে পাচক ব্রাহ্মণ ঢালে, মাংসের পোলাও গাদা গাদা, কে গুণ পাঁঠার হাড়ে অম্বলের তার বাড়ে, কে বুঝিবে ইহার মর্যাদা। আসলে ঠাকুর বাড়িতে রান্না নিয়েও নিত্য নতুন চর্চা হতো। নানা ধরনের খাবার তৈরির প্রচলনও ছিল, যার প্রতিফলন ঘটত এই উৎসবের দিনের খাবারের তালিকাতেও। পয়লা বৈশাখ বাঙালির নতুন বছরের সূচনা করে, তাই যারা ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ। ব্যবসায়ী এবং দোকান মালিকদের জন্য পয়লা বৈশাখ একটি নতুন আর্থিক বছরের সূচনা করে। এরপর পয়লা বৈশাখ উপলক্ষে মালিকরা নতুন খাতা খোলেন। প্রতি বছরই বাংলাদেশে বিপুল উৎসাহ এবং আড়ম্বরের সঙ্গে বাংলা নববর্ষ পালন করা হয়ে থাকে। 1966 সালে বাংলাদেশে এই ক্যালেন্ডারের হিসাবে কিছুটা পরিবর্তন করা হয়েছে। মোহাম্মদ শহীদুল্লাহের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়, সেটি কিছু পরিবর্তন আনে। এই ক্যালেন্ডার বছরের প্রথম 5টি মাস 31 দিনের এবং শেষের 7টি মাস 30 দিনের করে। প্রতি লিপ ইয়ারে ফাল্গুন মাসে একটি করে অতিরিক্ত দিন যোগ করা হয়। নতুন ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরই 14 এপ্রিল বাংলা নববর্ষ পালন করা হয় বাংলাদেশে। আধুনিক নববর্ষের উদযাপনের প্রথম খবর পাওয়া যায় 1917 সালে। প্রথম মহাযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে 1967 সনের আগে ঘটা পয়লা বৈশাখ পালনের রীতি তেমন একটা জনপ্রিয় হয়নি। পয়লা বৈশাখ ঘিরে জাতীয় চেতনার উন্মেষ ঘটে 1947 সালে দেশভাগের পর। পাকিস্তান তৈরি হওয়ার পরই পাঞ্জাবি প্রশাসন নানাভাবে বাঙালিদের নিগৃহীত করতে থাকে, চালায় উর্দু আগ্রাসন। চেষ্টা চলে সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের। এই সময় বাঙালিরা আরও গভীরভাবে তাদের শিকড়ের টান অনুভব করে। শুরু হয় পারিবারিক ও সামাজিকভাবে পয়লা বৈশাখ পালনের স্বতঃস্ফূর্ত আয়োজন। তৎকালীন পূর্ব বাংলায় সরকারিভাবে প্রথম পয়লা বৈশাখ উদযাপন করা হয় 1954 সালে। বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলার A.K. ফজল হক প্রথম পয়লা বৈশাখে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। তারপর সামরিক শাসন জারি সহ পাকিস্তানি প্রশাসনের আগ্রাসী নীতির কারণে সরকারিভাবে আর পয়লা বৈশাখ পালন হয়নি। পয়লা বৈশাখ নিয়ে নতুন করে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে গত শতাব্দীর 60-এর দশকে। 1961 সালে রবি ঠাকুরের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে পাকিস্তানি সরকার সরাসরি হস্তক্ষেপ করে। এছাড়া পাঞ্জাবিরা হিন্দু রবীন্দ্রনাথের গানকে রীতিমতো বিজাতির সংস্কৃতি হিসাবে গণ্য করতে থাকে। এমনই বাস্তবতার সামনে এগিয়ে আসে সাংস্কৃতিক সংগঠনের ছায়ানট। শুরু হয় অত্যন্ত ক্ষুদ্র পরিসরে পয়লা বৈশাখে গানের অনুষ্ঠান আয়োজন। বৈশাখে ছায়ানটের প্রথম অনুষ্ঠান বড়দা গার্ডেনে, এরপর তা স্থানান্তর করা হয় রমনার বটমূলে। এর পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন, কুমার লোহানী এবং সবার ওপরে ছায়ার মতো ছিলেন শ্রদ্ধাভাজন কবি বেগম সুফিয়া কামাল। রমনার বটমূলে ছায়ানটের প্রথম গানের অনুষ্ঠান আয়োজিত হয় 1967 সালে। সেই সময় অসত্য গাছ থেকে শুঁয়োপোকা ঝরে পড়ত।
অনেক জঙ্গলে ঘেরা সেই জায়গায় তেমন মানুষ চলাচল করতেন না। তবে সে অনুষ্ঠান ছিল মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ। সামরিক শাসকদের চোখ রাঙানির তোয়াক্কা না করে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অনাবিল আনন্দ। সেই সময় অনুষ্ঠান শুরু হতো সকাল 6টায়, যে ঐতিহ্য আজও বজায় রেখেছে ছায়ানট। বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হল পান্তা ইলিশ। যেন এ পান্তা ইলিশ না হলে আর পয়লা বৈশাখের কোনো আমেজই থাকে না। ব্যস্ত এ সুযোগে রমনা লেকের পাড়ে বসে পড়েন পান্তা ইলিশ খেতে। সঙ্গে থাকে কাঁচা মরিচ, মানে সম্পূর্ণ বাঙালিয়ানার পরিচয় দিতে ব্যস্ত থাকে সবাই। বর্ষবরণের অনুষ্ঠানমালায় ভিন্ন মাত্রা যোগ করেছে মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে এই শোভাযাত্রার প্রচলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পয়লা বৈশাখের দিন সকাল গড়িয়ে যখন রমনা টিএসসি শাহবাগে মানুষ উপচে পড়া ভিড় জমে, তখন শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। সকলকে পয়লা বৈশাখের অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। বড়দের প্রণাম। পয়লা বৈশাখকে পয়লা বৈশাখের মতো বাঙালি আনা দিয়ে উদযাপন করবেন, তবে কাউকে হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার বলে যেন আবার উইশ করবেন না। পয়লা বৈশাখকে বাঙালি আনা দিয়েই বাংলায় উদযাপন করুন। কণ্ঠে এবং গল্পের সূত্রধার সায়ন, এডিটিং জয়দেব, বিশেষ সহযোগিতায় অঙ্কুর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় সায়ন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।